হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। নিশ্চয়ই আমার যারা ভিউয়ার্স আছেন, নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন যে আজকে যে সুপ্রিম কোর্টে ত্রিপুরা মামলার তার কি পরিণতি হলো। হ্যাঁ, নিশ্চয়ই আপনারা একেবারে ঠিক শুনেছেন, কারণ তার সঙ্গে আমিও অধীর আগ্রহে ছিলাম। কারণ এই যে মামলাটি, এই ধরে নেন 4:55 সময় বা কিছু আগে এই মামলার পরিসমাপ্তি ঘটেছে বা শেষ হয়েছে, এবং তারপরে আমাদের কিছুক্ষণ কি ব্যাপারটা হলো তার সঠিক ধারণা না করা পর্যন্ত তো একটা ভিডিও করা যাবে না। তাই সঠিক ধারণা আপাতত কিছুটা করেছি, কারণ এখনও পর্যন্ত তার অর্ডার সাহাবি এখনও আপলোড হয়নি। তাই এর সমস্ত কিছু ইন ডিটেলস এখনও পর্যন্ত আমরা খবর পাচ্ছি না। যেটুকু নির্যাস আপনাদের কাছে নিয়ে এসেছি, সেই নির্যাসই আপনাদের কাছে প্রতিভাত করব। তবে আরও একবার অনুরোধ করবো, দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। দেখুন, একটা সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু একটা ভিডিও করার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হয়, অনেক মিনিমাম 3 ঘন্টা পড়াশোনা করলে একটা ভিডিও করা যায়। তাই নিশ্চয়ই আমরা একটা লাইক এবং সাবস্ক্রিপশান বা আপনার কাছ থেকে একটা কমেন্ট বা শেয়ার আশা করতেই পারি। তো আসুন, আজকে এই যে সজল দেব ভার্সাস স্টেট অফ ত্রিপুরার যে মামলা, মনে হতে পারে ভাই এটা তো ত্রিপুরার মামলা, এতে আমরা কেন এত আনন্দিত হচ্ছি বা কেন এত আমরা আগ্রহ প্রকাশ করছি। এটা নিয়ে আমি আজ সকালবেলা একটা ভিডিও করেছিলাম যে এর সঙ্গে কিন্তু এই সারা ভারতবর্ষের সমস্ত প্রাথমিক শিক্ষক এবং আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকারা খানিকটা তীর্থের কাকের মতো হাঁ করে চেয়ে আছে। কেন না, ওই যে গলিত স্থবির ব্যাং দু এক মুহূর্তের ভিক্ষা মাগে, আর একটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগী। কারণ যে শিক্ষক শিক্ষিকারা তারা আদৌ সওয়াল করতে পারলেন না, তারা তাদের মনে কথাগুলো বলতে পারলেন না, তারা হলফনামা দিতে পারলেন না, কিন্তু তাদের মাথার উপর শাস্তির খানা নেমে এলো। দে হ্যাভ অলরেডি বিন স্কেপগোটেড। তো এই যে পটের ছবির মতো সুহাসা, কেউ নেই, কিছু নেই, সূর্য নেমে গেছে। তো এই পরিপ্রেক্ষিতে আমরা এর সঙ্গে কী সম্পর্ক আছে না, এই সজল দেব ভার্সাস ত্রিপুরা মামলায় ত্রিপুরার হাইকোর্ট রায় দিয়েছিল যে 29শে জুলাই 2011 আগে যারা নিযুক্ত হয়েছে তাদেরকে টেট দিতে হবে না। যদিও এই মামলাটার পরিপ্রেক্ষিতটা একটু আলাদা। এখানে এসএসএ বা সর্বশিক্ষা অভিযান, অর্থাৎ যারা রেগুলার টিচার্স, যারা রেগুলার শিক্ষক শিক্ষিকা, তাদের কিন্তু এই ব্যাপারটা নয়। এটা হচ্ছে নন রেগুলার টিচার্স, যেটাকে আমরা এসএসএ বলতে পারি। তো সেই এসএসএ শিক্ষকদের এই মামলাটি ছিল সজল দেব ভার্সাস স্টেট অফ ত্রিপুরা। ইতিমধ্যে সজল দেবের সঙ্গে যে আজ যে ছিল অনেকে, তার মধ্যে 3 জন অলরেডি মারা গেছেন। তো সেই মামলাটা এতদিন ধরে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে চলেছে, এবং এই মামলাটি করেছে স্বয়ং ত্রিপুরা গভর্নমেন্ট বা স্টেট অফ ত্রিপুরা, যারা কিনা স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে সুপ্রিম কোর্টে যে সমস্ত শিক্ষকদেরকে টেট দিতে হবে। অর্থাৎ এর কিন্তু পরিপ্রেক্ষিতে একটু আলাদা, কিন্তু আলাদা হলেও রাইট টু এডুকেশনের অ্যাক্টের আন্ডারে আছে। তাই যদি একবার সুপ্রিম কোর্ট এই ত্রিপুরা হাইকোর্টের রায়টাকে সম্পূর্ণ রেখে দিত যে হ্যাঁ 29শে জুলাই 2011 আগে যারা নিযুক্ত হয়েছেন তাদেরকে টেট করতে হবে না, তাহলে কিন্তু আজকে আমরা আনন্দে হাসি হাসতাম, আমরা মানে সমস্ত ভারতবর্ষের প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তো আজকে কি হলো না, আজকে যখন প্রথম শুরু হয়, পশ্চিমবঙ্গের নাজমা খাতুন বলে একজন খুব জনৈক শিক্ষিকা, যিনি এই আমাদের ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ডের, তো সেই মাদ্রাসা বোর্ডের কিছু দুর্নীতি নিয়ে আজকে সুপ্রিম কোর্টে একটা মামলা উঠে, যার মূল কাণ্ডের হচ্ছে নাজমা খাতুন মহোদয়া। তো সেই নাজমা খাতুন মহোদয়ের মামলাটি প্রায় 30 থেকে 40 মিনিট ধরে হচ্ছিল। তাই আমরা অধীর আগ্রহে বসেছিলাম যে কখন এই ত্রিপুরার মামলাটা উঠবে, কখন স্টেট অফ ত্রিপুরার মামলাটা সুপ্রিম কোর্টে উঠবে। কিছুক্ষণ পরে দেখলাম যে নির্ধারিত সময় অনুযায়ী সেটা প্রায় 40 মিনিট খানি নাজমা খাতুনের মামলাটা মিটে যাওয়ার পরে সুপ্রিম কোর্টে এই স্টেট অফ ত্রিপুরার ভার্সাস সজল দেব মামলাটা উঠল। যে জিনিসটা আমাদের অবাক লাগলো, জাস্টিস দীপঙ্কর দত্ত যেটুকু আমরা শুনলাম, কারণ যেহেতু মাইক্রোফোনের ব্যাপার সব কিছু কথা হয়তো সব মানে সঠিকভাবে শোনা যায় না, যেটুকু আমরা শুনলাম সেটা খানিকটা আমরা বিস্মিত হলাম। কেন বিস্মিত হলাম, যদি আমার ভুল জানা থাকে অবশ্যই আমি ক্ষমা প্রার্থী। যেটুকু আমরা শুনলাম যে জাস্টিস দীপঙ্কর দত্ত বলছেন যে এখনও যে রিভিউ পিটিশন ইজ স্টিল নাও পেন্ডিং, অর্থাৎ রিভিউ পিটিশন তো এখনও পেন্ডিং আছে।
তাহলে কেন এই মামলা লিস্টেড হলো, এই ধরনের একটা কথা ওনাকে বলতে শুনলাম। যদি ভুল হয় আমি ক্ষমা প্রার্থী। কিন্তু যেটা সবচেয়ে বিস্মিতর পয়েন্ট, যে উনি তো গত 13ই অক্টোবর 2025 যখন এই মামলাটি সুপ্রিম কোর্টে উঠেছিল, এই সজলদেব ভার্সাস স্টেট অফ ত্রিপুরার মামলাটি গত 13ই অক্টোবর 2025, তখন তিনি নিজেই এই ডেটটা দেন, এই টাইমটাও উনি দেন যে এটা আগামী 19শে নভেম্বর 2025 2টো থেকে শুনানি হবে। অর্থাৎ উনি নিজে এই ডেটটি দিয়েছিলেন, উনি সময়টা বলেছিলেন। তারপরে আজকে উনি প্রকাশ করে যেন খানিকটা উষ্মা প্রকাশ করলেন যে রিভিউ পিটিশন ইজ স্টিল নাও পেন্ডিং, এটা কেন এখনও পর্যন্ত আপডেট হলো। যাই হোক, তার পরিপ্রেক্ষিতে উনি এই মামলাটি আর শুনতে চাইলেন না। কেন না, যেহেতু রিভিউ পিটিশন পেন্ডিং আছে তাই তিনি এই মামলাটি শুনতে চাইলেন না। তবে তিনি 2-3টে কথা বললেন যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তিনি কি বললেন না, অ্যাডজন ফর 3 উইকস, অর্থাৎ এটাকে 3 সপ্তাহের জন্য মুলতবি করে দেওয়া হলো, অ্যাডজন করে দেওয়া হলো ফর 3 উইকস, 3 সপ্তাহের জন্য। যেটুকু আমি আজকে শুনেছি তার নির্যাস। আগামীকাল আরও ভালো খবর নিয়ে, আরও ভালো নিখুঁত খবর নিয়ে আমি আপনাদের কাছে অবশ্যই একটা ভিডিও করব। যদি এই ভিডিওতে অবশ্যই আমরা তথ্য যে সংগ্রহ করি বিভিন্ন মানে ওখানে যারা বর্তমান আছে উপস্থিত, কিংবা আমাদের বন্ধুবান্ধব মারফত, কিংবা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের মারফত যেটুকু খবর আপনাদের কাছে আমি প্রতিভাত করছি। তো এই মামলাটি অ্যাডজন ফর 3 উইকস, অর্থাৎ আমরা যদি ধরে নিই আজকে থেকে, তার 3 উইকস হলে আগামী 9ই ডিসেম্বর কিংবা 10ই ডিসেম্বর কিংবা 11ই ডিসেম্বর এরকম একটা সময় বোঝাচ্ছি। এখনও পর্যন্ত নির্দিষ্ট ডেট বলা হয়নি এবং শুধুমাত্র বলা হয়েছে যে অ্যাডজন ফর 3 উইকস, অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে আগামী 9ই ডিসেম্বর বা 10ই ডিসেম্বর বা 11ই ডিসেম্বর এটা হয়তো আবার শুনানি হতে পারে বা লিস্টেড হতে পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা, তিনি যে অবজারভেশন দিলেন যে রিভিউ পিটিশনের উপরে এই মামলাটির ভবিষ্যৎ নির্ভর করবে। যদি রিভিউ পিটিশন আগে সিদ্ধান্ত হয়ে যায় তাহলে ওনারা ঠিক করবেন যে এই স্টেট অফ ত্রিপুরার মামলাটা এর পরবর্তীকালে শুনবেন কি শুনবেন না, দ্বিতীয় কথা। আর তৃতীয় কথা, যদি রিভিউ পিটিশন শুনানি তার মধ্যে 3 সপ্তাহের মধ্যে না শুনানি হয় তাহলে ওনারা এই মামলাটি শুনবেন। আর 4 নম্বর হচ্ছে, যদি রিভিউ পিটিশনের ডেট দিতে হয়, এটাকে ফাইনাল হয়ে যায় কিংবা মডিফিকেশন অ্যাপ্লিকেশন এটাকে ফাইনাল করে দেয় যে এটাকে ডেট দিতে হবেই, তাহলে ওনারা এই মামলার পরিণতি কী হবে তখন সেটাকে নিয়ে আলাদাভাবে তেনারা সিদ্ধান্ত করবেন। এই 4টে কথা আমরা মানে কি বলবো শুনতে পেলাম এবং বুঝতে পেরেছি। আগামীকাল আমি আরও ভালো নিখুঁত নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। তো ফ্রেন্ডস, আজকে এইটুকুই আপডেট। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।